আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা কিন্তু অলরেডি প্রথম ক্লাস হয়ে গেছে। তো এখনও যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হও নাই, প্রথম অবস্থায় এই কথা বলতে হবে যে মেসেঞ্জার গ্রুপে দ্রুত গতিতে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ফ্রেন্ডরা কিন্তু মেসেঞ্জার গ্রুপে অলরেডি অনেকে অ্যাড হয়ে গেছে। তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার যেই ফজিলত সেটা হচ্ছে যে তুমি আমাদের সাথে একদম ডিরেক্টলি কনভারসেশন করতে পারতেছো বেশি পরিমাণে। কারণ আমাদের মেসেঞ্জার গ্রুপের ভিতরে সবসময় আমাদের কিন্তু এই আমাদের যে মনোযোগটা সেটা কিন্তু মেসেঞ্জার গ্রুপে যথেষ্ট পরিমাণে আছে, যারা আমাদের কোশ্চেন করতেছে, সলভিং করতেছি, বা ইনবক্সিং হোক আর ডিরেক্ট হোক আমরা কিন্তু সলভিং করে দিচ্ছি। তো অবশ্যই তোমার কাজটা হচ্ছে, যারা এখন নতুন ভিডিওটা দেখতেছো তারা প্রথম ক্লাসটা করে আসবা, দেন আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবা। তোমাকে কখনোই জোর করতেছি না, তোমার ভালো লাগলে যদি ফ্রি কোর্স করে তোমাদেরকে যদি পেড কোর্সের ব্যতীত তোমার যদি ফ্রি কোর্সের মাধ্যমে যদি তোমাদের যদি ইন্টারমিডিয়েটটা একদম গুছালো একটা লাস্ট প্রিপারেশন হয়ে যায়, পাশাপাশি আমরা কিন্তু যদিও মনে করো ইন্টারমিডিয়েট প্রিপারেশন একটু একটু কিন্তু ডোজ দিব আমরা অ্যাডমিশনের, কারণ তোমাকে আগের থেকে একটু অ্যাডমিশনের আবহাওয়া কিন্তু আমাদের এই কোর্সের মাধ্যমে বুঝে যাবে। কারণ আমরা তোমার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহাদাত নাইম ভাই আছে, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আছি তোমাদের ভাই। আমরা কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণে ক্লাসের মধ্যখানে কিন্তু আমরা কিন্তু অ্যাডমিশনের ফিল দিব, তবে অ্যাডমিশনের একটা আবহাওয়া কী জিনিস এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই থাকবে আশা করছি। তো এখন আমরা যে মেসেঞ্জার গ্রুপের কথাটা আরও একটু ক্লিয়ার করে দিয়ে আমরা যে প্ল্যানিংটা করেছি তোমাদের জন্য আগের ক্লাসেও বলছি, এখন আবার বলে যে যদি তুমি নতুন ক্লাস হয়ে থাকো, নতুন যদি হয়ে থাকো সেকেন্ড ক্লাসের, তাহলে তোমার এটা জানা জরুরি। আমরা প্ল্যানিংটা হচ্ছে যে তোমাদের যে জুলজি এবং বুটানি, এখনও কেমিস্ট্রি নিয়ে চিন্তা করি নাই, তোমাদের সাপোর্ট পেলে কেমিস্ট্রি আনবো, আপাতত জুলজি আর বুটানি আমাদের চিন্তা। আমরা কি করব, যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায়কে আমরা কিছু সাইকেলে বিভক্ত করব। যেমন তোমাকে ধরো জুলজির যদি আমি ধরি শ্রেণীবিন্যাস 1 নম্বর অধ্যায়, তারপরে আমি যদি 2 নম্বর অধ্যায় ধরি হচ্ছে তোমার পরিচিতি, প্রাণী পরিচিতি, 3 নম্বর অধ্যায় যদি বলি পরিপাক, এই তিনটাকে ধরো মিলে একটা সাইকেল করলাম। ধরো কথা কথা এই তিনটা মূলত তিনটা করার উদ্দেশ্য আমারই, কারণ আমি যেহেতু প্রথম ক্লাসটা করছি 3টা ক্লাস আমিই করব। তো 3টা ক্লাস ধরো আমি করলাম, 3টা ক্লাসের পরে একটা সাইকেল, এটা সাইকেল নাম্বার 1 ধরলাম। তো এই সাইকেল 3টা ক্লাস 3টা যে অধ্যায় আছে সবগুলো শেষ করব। শেষ করার পরে আমি পরীক্ষা নিছি, আমি তোমার ক্লাস শেষ করছি, আমি তোমার পরীক্ষা নিব। এরপর আর সাইকেল নাম্বার 2, আর সাইকেল নাম্বার 2-র মধ্যে আবার 3টা অধ্যায়কে আমরা ইনক্লুড করবো। তোমাদের পরামর্শক্রমে তোমাদের যেগুলো বেশি সমস্যা, ওই সাইকেলটা হয়তো তোমার শাহাদাত নাইম ভাই নিতে পারে, আবার হয়তো এমন আছে আমি নিতে পারি, কে নিবে সেটা জানি না, বাট এখনও রুটিন করা হয় নাই। তো তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও, তাহলে আমরা পুরোপুরি তোমাদেরকে একদম এই যে ফিল দিয়ে আমাদের এই পুরো কোর্সটাকে কমপ্লিট করবো, এবং ভালোভাবে তোমাদের জন্য একটা ভালো গোছালো প্রিপারেশন হয়ে যাবে। সো অবশ্যই আশা করি বুঝতে পারছো, সাইকেল ওয়াইজ এভাবে বিভক্ত করে করে মোটামুটি 4টা সাইকেলের ভিতরে আশা রাখছি যে 4টা বা 5টা সাইকেলের ভিতরে জুলজি বুটানি শেষ। 5টা সাইকেলে 5টা পরীক্ষা হবে, আবার সবগুলা মিলে কিন্তু আবার একটা পরীক্ষা হবে, ওইটার মধ্যে পুরস্কারও আছে। তো আশা করছি সবাই বন্ধুদেরকে ইনভাইট দিবে, তারপরে তোমরা নিজেরা অ্যাড হবে, এরপরে আবার বন্ধুদেরকে নিয়ে আসবে। তো ওই যে আরেকটা কথা স্মরণ করে দিচ্ছি, গত ক্লাসে বারবার বলছি, আবারও বলে দিই, ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে, রিটার্ন কিন্তু ভালোবাসা অবশ্যই পাবে। আমরা বেমানি করবো না, অবশ্যই ভালোবাসা দিব, তবে আমাদেরকে ভালোবাসা দিতে হবে। তো এখন আমরা যে 2 নম্বর অধ্যায়ের ভিতরে 2 নম্বর যে আমাদের ক্লাস, সেটার মধ্যে প্রথম ক্লাসের ভিতরে কিন্তু অলরেডি আমি, যদিও আমার টার্গেট ছিল যে প্রথম ক্লাসের ভিতরে আমি আজকের যে ক্লাসে ধরতে পারো প্রথম ক্লাসের একটা অংশ, আমার যদিও টার্গেট ছিল যে প্রথম ক্লাসের ভিতরে এই অংশটা শেষ করে দেবো, কিন্তু আমি সফলতা হয় নাই, কারণ একটু ডিটেলসে পড়াইছি তো এই কারণে আর কি। যেমন আমি তোমাকে এখন বলি, আমার প্রথম ক্লাসটা ছিল হচ্ছে যে শ্রেণীবিন্যাস অধ্যায়টা, যারা যারা দেখছো যে শ্রেণীবিন্যাস অনুসারে 3টা অংশ ভাগ করছিলাম, একটা হচ্ছে বৃত্তি, আরেকটা হচ্ছে নন কোয়াড্রাটা, আরেকটা হচ্ছে কোয়াড্রাটা। তখন বৃত্তির মধ্যে গিয়ে আমরা দেখছি অনেকগুলো বৃত্তি আছে, ওই বৃত্তির মধ্যে প্রতিসাম্যতা আর হচ্ছে সিলুম, এটা থেকে ইন্টারমিডিয়েট কোশ্চেন আসে 100%, মোটামুটি শিওর। যদি বৃত্তি থেকে কোশ্চেন আসে তাহলে এই দুইটার বাহিরে আসবে না, মোটামুটি শিওর থাকবে। এই দুইটার মধ্যে প্রতিসাম্যতাটা আমার আলোচনা হয়ে গেছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সিলুম। এই সিলুম বাবা কে জিনিস, এটাকে আমরা ফিল করে পড়বো, এবং এটা থেকে কোশ্চেন আসলে আমরা কীভাবে শুরু করব, কীভাবে শেষ করব, সেটা খুবই ফিল দিয়ে পড়বা, খুবই ফিল দিয়ে বোঝানো হবে। তো আমরা যে ক্লাসটা আগে করেছি সেই ক্লাসটার একটু 1 মিনিট জাস্ট রাগ করবো না, 1 মিনিট আমি একটা রিভিউ দিচ্ছি, কারণ যারা আগে করছে তারা এখন করলে তাদের ওই যে আগে ক্লাসটা করছে একটা মাইন্ড সেট আপের মধ্যে একটা, এটা দিয়ে কিন্তু তুমি একটা জিনিস আইডিয়া করতে পারো। সেম এডমিশনের সময় তুমি সবসময় আগের পড়াগুলা প্রতি পড়া শুরুতে 5 মিনিট করে আগের পড়া রিভিশন দেওয়া, এটা খুবই জরুরি। তো আমরা আগের পড়াটা দেখবো যে ওই ক্লাসটা ছিল 40 মিনিট, কিন্তু এখন রিভিউ দিয়ে দেবো 1 মিনিট, কারণ তোমার যত রিভিউ দিবা তোমার কিন্তু সময় কমে আসবে। যেমন আগের ক্লাসটা আমি বলছি যে পুরো শ্রেণীবিন্যাস 3 অংশ, একটা হচ্ছে বৃত্তি, নন কোয়াড্রাটা, কোয়াড্রাটা। আমি গেছি বৃত্তির মধ্যে। বৃত্তির মধ্যে অনেক ধরনের হতে পারে, আকার, জীবন ব্যবস্থা, ভ্রূণস্তর, ক্লিভেজ, প্রতিসাম্যতা, সিলুম, সব বাদ। কেন বাদ? ওইগুলো এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের ক্লাস হচ্ছে রিটেনের জন্য, ভালোবাসা দিলে ভালোবাসা পাবা, পরবর্তীতে আবার এমসিকিউ স্টাইল আনতে পারি যদি তোমরা সাপোর্ট দাও, কিন্তু এমসিকিউ এখন চিন্তা নাই, সাপোর্ট দিলে এমসিকিউ আনবো।
আচ্ছা এমসিকিউর কথা বল। তো এখন আমরা প্রতিসাম্যতা আর সিলুমে যাচ্ছি। তখন আমরা গত ক্লাসে কী পড়ছিলাম? প্রতিসাম্যতা জিনিসটা কি? প্রতিসাম্যতা হচ্ছে কোনো একটা প্রাণীকে যদি তাকে একটা সদৃশ এবং সমান অংশে যে কোনো একটা তলের ভিতরে ভাগ করতে পারি, সেটা হচ্ছে প্রতিসাম্য প্রাণী। আর যদি তাদেরকে সমান এবং সদৃশ অংশে ভাগ করা না যায়, সেটা হচ্ছে অপ্রতিসাম্য। এটা বলবা। বরাবর 2 নম্বর হচ্ছে তাদের যে 2 নম্বর স্টেপ হচ্ছে তারা কই ধরনের হতে পারে। যেমন কিছু আছে গুলীয়, কিছু আছে অরীয়, কিছু আছে দ্বিঅরীয়, আবার কিছু আছে একদম অপ্রতিসাম্য। গুলীয় না, দ্বিঅরীয় না, অরীয় না, কোনো কিছুই না, তার অপ্রতিসাম্য। তো আমি বলছি গুলীয় কি? গুলীয় মানে হচ্ছে তারা গোলকের নেই। গোলকের নেই মানে কি? গোলকের নেই হচ্ছে তাদেরকে যেই কোনো তলে, মানে যেই কোনো তলের মধ্যে তোমরা ডিভাইডেশন করো, সদৃশ এবং সমান অংশ পাবা হাজার হাজার। তো এটা হচ্ছে গুলীয়, অর্থাৎ যে কোনো তলে যদি সদৃশ এবং সমানভাবে বিভক্ত করা যায়, গুলীয়। উদাহরণ বল বক্স, রেডিওলে আর হচ্ছে হেলিজুয়াল। তারপরে হচ্ছে আমরা যাই অরীয়। অরীয় হচ্ছে তাদের ক্ষেত্রে বলা হয়েছিল অনেকগুলো কোষিকার মধ্যে নিয়ে কিছু একটা থাকবে অঙ্গ, এগুলাকে আমরা ডিভাইডেশন করবো হচ্ছে রেডিয়াল বরাবর, মানে আমরা রেডিয়াস ব্যাসার্ধ বরাবর ক্রস সেকশন করবো অনেকগুলো অংশ। কয়টা হবে? 2-এর অধিক। অর্থাৎ যেসব প্রাণীকে রেডিয়াল অক্ষ মানে কেন্দ্র অক্ষ বরাবর 2-এর অধিকবার বিভক্ত করা যায় সেগুলো হচ্ছে অরীয়। আর তাদের উদাহরণ কি? 1 নম্বর মানে একদম মোস্ট অফ দ্য যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে হাইড্রা। তারপর আমরা হচ্ছে বাইসিমেট্রি বা দ্বিঅরীয়। সেটার ক্ষেত্রে কী হয়েছে? তাদের মানে এটা সেম অরীয়র মতো, বাট তাদের 2টা অঙ্গ থাকে। এই 2টা অঙ্গের কারণে তোমরা যে কোনোভাবেই কিন্তু এটাকে বিভক্ত করতে পারবে না, সেটাকে 2টা তলে বিভক্ত করতে হয়। তাহলে এটার সংজ্ঞাটা হবে যেসব প্রাণীকে 2টি অক্ষ বরাবর সমকোণে অতিক্রম করলে তারা মোট কয়টা অংশ? 4টা অংশ। এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট। বাইরেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে 4টা অংশ, বাইরেডিয়ালের ক্ষেত্রে কিন্তু 2 কথা বোঝাচ্ছে। তখন এই 2 দিয়ে বোঝানো যে 2টা অংশ, 2 দিয়ে বোঝাচ্ছে 2টি তল, আর অংশ হবে 4টা। তাহলে হচ্ছে 4টা অংশে বিভক্ত করা যায়, সেটা হচ্ছে বাইরেডিয়াল সিমেট্রি। আর উদাহরণ কি? টিনোফোরা পর্বের সিউরোপ্লানা। শেষ। এরপর হচ্ছে অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য হচ্ছে তাদেরকে কোনো তলের মধ্যেই দুটি সমান ও সদৃশ অংশে বিভক্ত করা যায় না, তারা হচ্ছে অপ্রতিসাম্য। এবং এটার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে আপেল শামুক। ওকে, ক্লোজ। মানে যে ফার্স্ট যে আমাদের লেকচার ছিল, সেটা 40 মিনিটের লেকচার, 2 মিনিটে আমরা কিন্তু মোটামুটি কাভার করে ফেলছি। যারা ক্লাসটা করছো তারা কিন্তু সব মাথার মধ্যে আবার চলে আসছে, ভুলে গেল। তাহলে এটা কিন্তু রিটেন আসবে, প্রতিসাম্যতা রিটেন আসবে। তাহলে আমরা সিলুমে চলে যাচ্ছি। অবশ্যই আরেকটা কথা স্মরণ করে দিই, বারবার যত বেশি তাসবিহ পড়বা তত বেশি কিন্তু ইমান পরিষ্কার হয়। তা আমার তাসবিহ হচ্ছে এই কোর্সের ভিতর, আমার তাসবিহ হচ্ছে ভালোবাসা দিলে ভালোবাসা পাবো। আমাদের প্রথম কোর্স মানে আমাদের জীবন, মানে আমাদের যে অনলাইন জীবনের মধ্যে শাহাদাত নাইম আর আমার প্রথম কোর্স কিন্তু তোমাদেরকে দিয়ে। তো প্রথম ভালোবাসা কিন্তু ভোলা যায় না, এই জিনিসটা বলো। তোমরা যদি প্রথম আমাদেরকে ভালোবাসা দাও, তাহলে এটা কিন্তু আমরা চিরকাল মনে রাখবো। কারণ আমাদের গ্রুপ এখন ছোটো গ্রুপের মধ্যে ভালোবাসা দিলে কিন্তু দেখা যায়। কারণ এখন কারা কমেন্ট করছে, কারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, ইনভাইট করছে, আমরা কিন্তু দেখতেছি। যখন গ্রুপ হয়ে যাবে 100K 200K, তখন কিন্তু লাইক কমেন্ট কিছুই দেখবো না। কারণ প্রথম ভালোবাসা বেশি দেখা যায়, পরের ভালোবাসা আসলে তো তত বেশি দেখা যাবে না, বেশি মেম্বার হয়ে যাবে, তখন দেখারও টাইম নেই। তো কারণে প্রথম আসো ভালোবাসা দিবা, তাহলে আমরা চিরকাল তোমাদেরকে ভালোবাসা দিব। আচ্ছা, ওকে। তাহলে আমরা সিলুমে চলে যাচ্ছি। আশা করি ফিল দিয়ে আজকে সিলুম পড়বো। যদিও তোমরা আরও আগে অনেক আমাদের বড় ভাইরা যারা আমাদেরকে পড়িয়েছে, তারাও কিন্তু তোমাদেরকে পড়াইছে এই অধ্যায়গুলো এবং এই সিলুমগুলো ফিল দিয়ে। কিন্তু আমরা তোমাদেরকে চেষ্টা করবো যে আমাদের সাথে পার্থক্য করা, ওদের সাথে কী হবে, তাদেরকে যে কোনো সময় তোমরা কিন্তু ইন্টারকানেকশন বা তাদের সাথে কনভারসেশনটা করতে খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের সাথে শাহাদাত নাইম ভাই আমার সাথে তোমার কনভারসেশনটা খুবই সোজা হয়ে যাবে। তোমার যতটা না গুছানো হবে, মানে তোমার শিক্ষাটা হবেই যতটুকু সম্ভব। এর চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের গাইডলাইনটা। তোমরা আমাদের সাথে মানে একটা আমাদের সাথে তোমরা অধ্যায়টা শেষ হবে, মানে পুরো কোর্সটা শেষ হবে এবং তোমাদের একটা পরিপূর্ণ একটা প্রিপারেশন হয়ে যাবে। এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, গাইডলাইনটা, যে কীভাবে পড়তে হবে, কয়টা বাজে পড়তে হবে, মানে পুরো 3টা মাস তোমাদেরকে আমরা গাইডলাইন দিব। সো তাড়াতাড়ি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও। এবং তাইলে আজকে আমরা শুরু করতে পারি সিলুম। খুবই ইম্পর্টেন্ট সিলুম, শুধু এমসিকিউ এটা মনে করো যে খুবই একটা যে ইম্পর্টেন্ট একটা মানে হট টপিক, বলতে গেলে এটা হট টপিক। সিলুম কী জিনিস সিল দিয়ে বুঝতে হবে এবং সিলুমের যে প্রকারভেদগুলো বুঝতে হবে উদাহরণ। তাহলে আমরা আজকে রিটেনও শিখবো, এমসিকিউ শিখে ফেলবো। ওকে, তাহলে সিলুম জিনিসটা কি? তাহলে আমি যদি সর্বপ্রথম সিলুম জিনিসটা বুঝতে চাই, আমি লিখবো একরকমভাবে, কিন্তু তোমরা কিন্তু এইভাবে লিখবা না। মানে আমি সোজাভাবে লিখবো, কিন্তু তোমাকে ডিভাইডেশন করে আমি সিলুমটা বোঝাবো। কীরকম সিলুমের সংজ্ঞাটা, মানে তোমাকে এখন ধরো সিলুম থেকে আসছে, কোশ্চেনটা আসবে তোমাকে বিভিন্ন একটা ইতিহাস লাড়া দিয়ে মনে করো যে তোমার বলার পরে বলবে উপরের যে উদ্দীপকটা আছে সে উদ্দীপকটা শ্রেণীবিন্যাসের কোন বৃত্তিটাকে নির্দেশ করে, প্রথম কোশ্চেন, এবং সেই বৃত্তি সম্পর্কে ডিটেলসে বর্ণনা করো। তখন তুমি উপরের যেই এই মনে করো যে হাদিসটা কইছে, ওই হাদিস অনুযায়ী তুমি বলে দিতে পারবা যে আসলে এটা কোন হাদিসকে নির্দেশ করছে। এটা হচ্ছে তুমি মানে যদি তোমার বেসিকটা থাকে তুমি অটোমেটিকলি বুঝবা এটা সিলুমকে নির্দেশ করতেছে।
ঠিক আছে? তখন তুমি সিলুমকে নির্দেশ করবে, তুমি প্রথম কথা থাকবে যে উপরের উদ্দীপক যে সিলুম সিলুম মানে সিলুম বৃত্তিটাকে প্রকাশ করতেছে, নিচে সিলুম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো। এটা হচ্ছে প্রথম, এটার জন্য 1 নম্বর। এরপরে তুমি সিলুম সম্পর্কে বলার পরে তখন শুরুটাই কিন্তু হবে সিলুমের সংজ্ঞা দিয়ে, কারণ সিলুমের সংজ্ঞা না দিয়ে তুমি যাইতে পারবে না অবশ্যই, কারণ আগে সংজ্ঞা দিতে হবে, চিনতে হবে, তারপরে হচ্ছে আমরা ডিবেটেশনে যাব। ওকে, তাহলে সিলুমটা কি জিনিস সেটা তোমার আগে সংজ্ঞা দিতে হবে রিটেনের মধ্যে। তাহলে আমরা প্রথম বলছি, আমরা কিন্তু রিটেন আনসার করতেছি আমরা, কারণ বেসিক তো তোমাদের 2 বছর পড়ছো। হ্যাঁ, এখন বেসিকও দিচ্ছি, কিন্তু তোমাকে কোশ্চেনের যেই ধারাবাহিকতাটা, এখন তুমি সিলুম কী জিনিস এটা না লিখে যে প্রকারভেদে চলে যাও, এটা তুমি মানে এটা ধারাবাহিকতা হয়েছে না, এটা ভুল হয়েছে। এখন ধারাবাহিকতা আমার শিখে যাওয়া। 1 নম্বর হচ্ছে সিলুম আমি শিখব। সিলুম শেখার সময় প্রথম যে শর্তটা আসবে, সেই শর্তটা আসবে সিলুম তাদের ক্ষেত্রে হবে যারা ত্রিস্তরী। তবে ব্যতিক্রম আছে, ত্রিস্তরী ক্ষেত্রে হয় না, যেমন প্লাটি হেলমিনথেসের ক্ষেত্রে হয় না, বাট তার প্রথম শর্ত হচ্ছে ত্রিস্তরী হতে হবে, সেই প্রাণীটা অবশ্যই ত্রিস্তরী হবে। তাইলে প্রথম কথাটা হচ্ছে যে ত্রিস্তরী প্রাণীর এখন ত্রিস্তরী প্রাণীর কখন সিলুমটা আসবে, মানে সিলুমটাকে কখন তুমি ধরতে পারবা, যখন সেটা ভ্রূণীয় পরিস্ফুটন ঘটবে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে যে শর্তটা তুমি বলবা ত্রিস্তরী প্রাণীর, 2 নম্বর কথাটা ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। তাহলে প্রথম কথা বলবা যে কাদের ক্ষেত্রে, 2 নম্বর কথা বলবা টাইম। 1 নম্বর কথা হবে কাদের, 2 নম্বর কথা হবে টাইম। তাহলে প্রথম কথাটা হচ্ছে কাদের, 2 নম্বর হচ্ছে টাইম। টাইম কখন? ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। সেটা কি? ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। তাহলে টাইমটা কিন্তু ভ্রূণীয় পরিস্ফুটন। এখন ভাইয়া ভ্রূণীয় পরিস্ফুটন কী জিনিস আমি জানি না। ভ্রূণীয় পরিস্ফুটন যদি তুমি ক্লিভেজ পড়ে থাকো, সেই জায়গার মধ্যে একটা ভ্রূণীয় মানে ভ্রূণটা থেকে শুরু করে একটা মানব দেহ তৈরি হবে না, তখন একটা পরিস্ফুটন ঘটে। তাদের অনেকগুলো স্টেপ, ব্লাস্টুলা এভাবে আসে, ব্লাস্টুলা, হিস্টুলা এগুলো যেগুলো আসে, এটা হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটন। তাদের কোনো স্টেপ অতিক্রম করে কিন্তু একটা দেহ গঠন হয়ে যাবে। তাহলে ওইটা হচ্ছে ওই ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে, কোন স্তর থেকে? মেসোডার্ম বা মেসোডার্ম স্তর কেন আসলে, এই যে তোমাকে একটা কথা বলছি ত্রিস্তরী সংজ্ঞাটা লিখছি, তারপর আবার সংজ্ঞা নিয়ে ব্যাখ্যা করবো। সংজ্ঞা বুঝে গেলে তুমি সবই বুঝে গেছো, আগে এটা শিখতে হবে। তাহলে প্রথম বলছি ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে এই যে এটা আসবে হচ্ছে মেসোডার্ম স্তর থেকে উদ্ভূত গ্রহবর। পেরিটোনিয়াম উদ্ভূত যে গহ্বর বললে একটু সুন্দর হয়, যে গহ্বর পেরিটোনিয়াম, সরি একটু মিস্টেক হয়েছে, যেটা এটা লেখার আগে আরও একটা কথা লিখতে হবে। উদ্ভূত যে গহ্বর মেসোডার্মাল কোষ দিয়ে গঠিত। তারপরে কথা আসবে পেরিটোনিয়াম পর্দা দ্বারা, আবৃত থাকে, তাকে সিলুম বলে। আমি কিন্তু এখন পুরো লিখে ফেলছি, কারণ লিখার পরে এখন ব্যাখ্যাটা দিলে বেশি সুবিধা হয়, আমি যেটা বুঝতে পারছি। দেখো, প্রথম নাম্বার কথাটা বলবো কিন্তু ত্রিস্তরী প্রাণী, নাম্বার 1 ত্রিস্তরী প্রাণী। এখন ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে আমি এটা বলার আগে আরও একটা সুজাভাবে যেটা বলবো যে সিলুম ভাইয়া জিনিসটা কি, একটা ওয়ার্ডে যদি আমি বলতে চাই, নাম্বার জাস্ট যে ভাইয়া আমি একটা ওয়ার্ডে সিলুম কী জিনিস বুঝতে চাই, সিলুম হচ্ছে একটা গহ্বর, এই কথাটা। সিলুম হচ্ছে একটা গহ্বর, কিন্তু এটা স্পেশাল একটা গহ্বর। তাহলে ভাই কী রকম স্পেশাল, এটার এই গহ্বরটা থাকতে হবে, এটার অনেকগুলো শর্ত থাকতে হবে। নাম্বার 1 ত্রিস্তরী প্রাণীর মধ্যে। 2 নম্বর কথা, এটা কখন ঘটবে? টাইম, ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। 2 নম্বর কথা গেল। 3 নম্বর, এই যে গহ্বরটা তৈরি হবে, টাইম বুঝে গেলাম, কাদের ক্ষেত্রে বুঝে গেলাম, কোথায় থেকে, কারণ যেহেতু ত্রিস্তরী তাহলে তো স্তর আসবে 3টা, একটা হচ্ছে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এখন তুমি কোশ্চেন করতে পারো এই যে গহ্বরটা আপনি বলতেছেন, এই 3টার মধ্যে কোন স্তর থেকে গহ্বরটা তৈরি হবে? সেটা হবে মেসোডার্ম স্তর থেকে। কয়টা কথা গেল? 3টা কথা। 1 নম্বর কথা হচ্ছে ত্রিস্তরী প্রাণীর, 2 নম্বর কথা হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, 3 নম্বর কথা হচ্ছে মেসোডার্ম স্তর থেকে, 3 নম্বর কথা হচ্ছে উদ্ভূত গহ্বর। এটা হচ্ছে তার মূল কথা, মানে গহ্বর মানে হচ্ছে সিলম। এরপরে এই যে মেসোডার্ম স্তর থেকে সৃষ্টি হবে যে গহ্বরটা, সেটা একটা পর্দা দিয়ে আবৃত থাকবে।
আমি একটু পর চিত্র দিব, আরও ভালোভাবে বুঝতে পারি। সেই পর্দাটা যে আবৃত থাকবে সেটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দার দ্বারা। তাহলে পেরিটোনিয়াম পর্দা যে কথাটা বলতেছে, এটা এই পর্দাটা কি দ্বারা গঠিত? যেহেতু মেসোডার্ম স্তর থেকে গহ্বর তৈরি হয়েছে, অবশ্যই মেসোডার্ম কোষ দিয়ে তৈরি হবে। তাহলে 3 নম্বর কথাটা হবে, 4 নম্বর কথাটা হবে হচ্ছে মেসোডার্ম কোষ থেকে গঠিত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তারা হচ্ছে কি যে বলে সিলুম বলা হয়। তাহলে এখন আমি এটা যদি দিই, তোমাকে চিত্রটা দিই এরকম, সরি, একটু বোঝার চেষ্টা করো ভালোভাবে যে এটা যদি হয়, তারপরে যদি একটা দেই, ধরো আমি বলছি যে ত্রিস্তরী পানি খেতে, তাহলে 3টা স্তর হয়েছে কিনা দেখো তো। নাম্বার 1 স্তর, 2 নম্বর স্তর, 3 নম্বর স্তর। আচ্ছা বলো তো, পেরিটোনিয়াম যে আমাদের যে গহ্বরটা তৈরি হবে কত নম্বর গহ্বর থেকে? এই 2 নম্বর। এই গহ্বরটা ভাই কীভাবে তৈরি হয়? এটা প্রথম অবস্থায় এভাবে অনেকগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা এটা পূরণ থাকে, কিন্তু যখন মানে ভ্রূণীয় পরিস্ফুটনটা ঘটে তখন আর এই কোষগুলো এগুলো থাকে না, এইগুলা থেকে একটা গহ্বর তৈরি হয়েছে। গহ্বরটা কীভাবে হয়ে যায়? এগুলো নিচের দিকে মানে বাহিরের দিকে চাপা খাওয়া যায়, হয়ে এই জায়গার মধ্যে একটা এইভাবে একটা মানে পর্দা তৈরি করে, 2-3 মানে স্তরের একটা পর্দা। তাহলে তুমি এখন কথাটা বলো সংজ্ঞার সাথে যদি বলি যে ত্রিস্তরী প্রাণী, এই যে ত্রিস্তরী 1 2 3, কথা গেলে একটা ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, ভ্রূণীয় যখন পরিস্ফুটনটা ঘটবে, 3 নম্বর হচ্ছে মেসোডার্ম স্তর। এরা তো একটা স্তর ছিল, প্যারেনকাইমা কোষ দ্বারা আবৃত একটা স্তর, সেটা আস্তে আস্তে এই যে কোষগুলো আছে এই জায়গার মধ্যে যে প্যারেনকাইমা কোষগুলো থাকবে, এগুলো আস্তে আস্তে চাপা খেয়ে যাবে, গিয়ে একটা পর্দার মধ্যে তৈরি করবে। তাহলে মেসোডার্ম স্তর থেকে তৈরি হয়েছে কিনা? মেসোডার্ম স্তর থেকে কিন্তু তৈরি হয়েছে, বোঝার চেষ্টা করো, মেসোডার্ম স্তরটা থেকে তৈরি হচ্ছে। এবং মেসোডার্ম স্তরের যে কোষগুলো, এই যে আবরণটা তৈরি, এটা আসমান থেকে কিন্তু আসছে না, এটা মেসোডার্মে যে কোষগুলো ছিল এগুলো জমাট বেঁধে বেঁধে আসছে। তাহলে এই কথাটা আসবে কিনা যে মেসোডার্মাল কোষ দিয়ে গঠিত, মেসোডার্মাল কোষ থেকে তৈরি হয়েছে, মানে মেসোডার্মাল স্তর থেকে তৈরি হয়েছে, এবং মেসোডার্মাল যে কোষগুলো ছিল ওই কোষগুলো থেকে এই আবরণটা তৈরি হয়েছে। তখন এই আবরণটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। এই পেরিটোনিয়াম পর্দা দ্বারা যদি আবৃত থাকে, এরপরে এই যে গহ্বরটা, এইটা হচ্ছে সিলুম। এই যে গহ্বরটা, এই জায়গা থেকে এই জায়গাটা, এই গহ্বরটা, এইটা সবটা সিলুম, এই যে লাল কালার দিয়ে যেতেছে, তাহলে সিলুমটা হচ্ছে এটা, এই যে গহ্বরটা। তাহলে এই গহ্বরটা ত্রিস্তরী পানির মধ্যে উপস্থিত। 2 নম্বর কথা হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। 3 নম্বর কথা হচ্ছে মেসোডার্ম স্তর থেকে তৈরি এবং মেসোডার্মাল কোষ দিয়ে গঠিত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত যে গহ্বরটা, সেই গহ্বরটা হচ্ছে সিলুম। শেষ, সিলুম এতটুকুই। তাহলে সিলুম কিন্তু এমন এক স্পেশাল জিনিস, তার শর্তের কোনো শেষ নেই। ওকে, তাহলে সিলুম বুঝে গেলে আশা করছি এখন আমরা সিলুমের ডিভাইডেশনে চলে যেতে পারবো। ডিভাইডেশনে চলে গেলে তোমার জন্য সবচেয়ে সোজা হবে যদি সিলুম সম্পর্কে তোমার ধারণা থাকে। সিলুম না বুঝলে তুমি ডিভাইডেশন কী বুঝবা? তাহলে যদি জিনিসটা না বুঝো তাহলে অবশ্যই আবার এটাকে আবার রিটার্ন আবার দেখো, ক্লাসটা আবার দেখো। তাহলে এই যে ইয়াটা একদম ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু খুবই খুবই ভাইটাল একটা সংজ্ঞা, কিন্তু এটা হ্যানত্যান করে পড়লে এটা মনে থাকবে না। ভালোভাবে লিখতে না পারলে, সংজ্ঞা না লিখতে পারলে কিন্তু নাম্বার আসে না বেশি একটা। সংজ্ঞাটা ভালোভাবে লিখতে, হয়তো ব্যাখ্যার মধ্যে গিয়ে মিস্টেক করলে সমস্যা নেই, কিন্তু সংজ্ঞা কিন্তু তুমি ভালোভাবে শিখতে হবে। এখন আমরা ডিভাইডেশনে চলে যাচ্ছি। তাহলে যদি কোশ্চেনটা আসে, সর্বপ্রথম কথা হচ্ছে তুমি সিলুম কী জিনিস সেটা তোমার এইভাবে ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা সিলুমের ডিভাইডেশনে চলে যাচ্ছি। ওকে, এরপরে হয়তো আমি ক্লাসের পরে আবার একটা সামারি দিব সিলুমের সম্পর্কে। আশা করি বুঝতে পারো, তুমি এভাবে স্টেপ বাই স্টেপ লিখবা। এটাকে আমি যেভাবে লাল কালার দিয়ে স্টেপগুলো মনে রাখলে কিন্তু ক্লিয়ার হবে। এখন হচ্ছে সিলুমের মধ্যে সিলুম 3 ধরনের। একটা হচ্ছে অ্যাসিলুমেট, যেমন হচ্ছে মনে করো যে বলা হয় যে অনেক সময় যে সে একটা অভাব, মানে আমি উদাহরণটা অজাত, যারা জাতের না, এরকম যে কোনো একটা শব্দের আগে যদি অকথা আসে সেটা কিন্তু নেগেটিভ বোঝায়। মানে অজাত মানে জাতের না, এই যে অজাত মানুষ এরকম, মানে সময় গালি দিই না মানুষ এরকম। তাহলে তোমাকে অকথাটা থাকা মানে নেগেটিভ কথা। তাহলে অ্যাসিলুমেট, এ এ মানে অকে প্রকাশ করছে, তাহলে অ্যাসিলুমেট মানে যার সিলুম নাই, মানে তাদের ক্ষেত্রে। এখন ভাইয়া আমি যখন কথাটা বলবো তখন কিন্তু তুমি বুঝে যাবে, যদি আগের কথাটা বুঝে থাকো। কীরকম হবে দেখো, আমি একটা ইঙ্কিত দিই, তাই তুমি যদি সংজ্ঞাটা লিখতে পারো। এই যে আমি বলছিলাম ত্রিস্তরী পানিটা থাকবে, ত্রিস্তরী পানি, এই ত্রিস্তরী পানির মধ্যে এখন অ্যাসিলুমেট মানে হচ্ছে তাদের মধ্যে সিলুম থাকবে না। তাহলে ভাই সিলুম থাকবে না, সিলুমটা কী ছিল? সিলুমটা ছিল একটা গহ্বর। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে সিলুম থাকবে না মানে হচ্ছে গহ্বরটা পূর্ণ থাকবে। ওই যে পরিস্ফুটনের সময়, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় আমি বলছিলাম, ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে কোষগুলো থাকবে, মানে প্যারেনকাইমা যে কোষগুলো, এই প্যারেনকাইমা কোষগুলো একটা এই জায়গার মধ্যে একটা গর্ত তৈরি করবে, করে তারা উপরের দিকে মানে চাপা খেয়ে যাবে, খেয়ে একটা পর্দা তৈরি করবে। এই যে একটা গহ্বর তৈরি হয়েছে, এটি হচ্ছে সিলুম। কিন্তু অ্যাসিলুমেটের ক্ষেত্রে এই গহ্বরটা তৈরি হয় না। তাহলে কী হয়? সেটা হচ্ছে এই জায়গাটা পূরণ থাকে, এভাবে কোষ দিয়ে পূরণ থাকে, কোষ দিয়ে পূরণ থাকে।
প্রচুর পরিমাণে কোষ থাকে, গিয়ে এটা এমনভাবে পূরণ থাকে, এটা কোনো এ জায়গায় তুমি কোনো ছিদ্র পাবা না, কোনো গহ্বর নেই। তাহলে ওই অ্যাসিলুমেটের পার্থক্যটা হচ্ছে এটা, মানে সিলুমের সাথে অ্যাসিলুমেটের পার্থক্য হচ্ছে তার মধ্যে কোনো গহ্বর খালি জায়গা থাকে না। কেন থাকে না? প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে। তাইলে তুমি যদি বলো, এখন যদি আমি সংজ্ঞাটা দিই তাহলে দেখবা যে ইজিলি বুঝে যাবে, কোনো প্যারা নাই। তুমি লিখবা যে প্রথম নাম্বার যে ডিভাইডেশন হচ্ছে অ্যাসিলুমেট। একটু আবার তসবি পড়া লাগে না, তাসবি ছাড়া তো হয় না। কারণ তুমি যখনই একটু মনে করো যে দিলের ভিতরে একটু সমস্যা হয়ে যায় তখন ওই জিকির করা লাগে। জিকিরে মানে কি জানি একটা কথা বলে আমাদের মুরব্বীরা বলতো যে তুমি যত জিকির করবা তোমার কল পরিষ্কার হবে। তো তুমি জিকির করবা মানে কল পরিষ্কার। তো আমার এই কোর্সের জিকির কি? ভালোবাসা দিবা, ভালোবাসা পাবা। মোট কথা একদম সুতা সাপটা কথা, তুমি ভালোবাসা দিবে, ভালোবাসা পাবে। সো এটা বলার আগে আগে কথাটা বলি, অবশ্যই ফ্রেন্ডের, একটা ফ্রেন্ডের জন্য বাদ না যায়, সবাই আনবা। যে ফ্রেন্ড বেশি আনবা সে ভালোবাসা বেশি পাবে। ওকে, এটা যেন মনে থাকে, ভালোবাসা দিলেই ভালোবাসা পাবা। ওকে, আমার এই তাসবি আশা করি যে বুঝতেছো। এই তাসবি তুমিও পড়বা, তাহলে দেখবে যে এই কোর্সের ফজিলত পাবা, নাহলে পাবা না। ওকে, তাহলে অ্যাসিলুমেটের ক্ষেত্রে প্রথম কথাটা হচ্ছে যে যেসব প্রাণীর ক্ষেত্রে কোনো সিলম থাকে না তারা হচ্ছে অ্যাসিলুমেট। তাহলে লিখবা যে যেসব প্রাণীর ক্ষেত্রে কোনো সিলুম থাকে না তাদের অ্যাসিলুমেট প্রাণী বলে। অর্থাৎ যাদের কোনো সিলুম থাকে না। সিলুম থাকে না মানে কি? গহ্বর থাকে না। গহ্বর থাকে না কেন? এই কথাটা যদি জড়িত করে দিই লাইনটা একটা বাড়বে না? টিচারও তোমার প্রতি খুশি হবে না? অবশ্যই খুশি হবে। তাহলে আমি যেসব প্রাণীর ক্ষেত্রে কোনো সিলুম থাকে না তারা হচ্ছে অ্যাসিলুমেট প্রাণী। অর্থাৎ তারা ভালোবাসা দেওয়ার মতো কোনো জায়গা নেই, গহ্বর পূর্ণ। মানে তারা বেশি ভালোবাসা দিয়ে ফেলছে, এখন আর ভালোবাসা দেওয়ার জায়গা নেই, গহ্বর কীভাবে? ভালোবাসা দিয়ে পূর্ণ। তাহলে এই ক্ষেত্রে কী দিয়ে পূর্ণ থাকবে? এটা তো সিলুম থাকবে না। সিলুম থাকবে না মানে গহ্বর নাই, গহ্বর নাই মানে খালি জায়গা নাই। এটার ক্ষেত্রে কী দিয়ে পূর্ণ? প্যারেন্টকাইমা কোষ দিয়ে। কারণ হচ্ছে যে যেসব প্রাণীর ক্ষেত্রে কোনো সিলুম থাকে না তাদেরকে অ্যাসিলুমেট পড়ে। কেন তাদের সিলুমটা থাকে না? তাদের সিলুম থাকে না কারণ গহ্বরটি প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ থাকে। মানে ওই যে বললাম যে ভালোবাসা দিয়ে তার এমনভাবে ভালোবাসা, এত মহিলাদেরকে ভালোবাসা দিছে, এখন আর কোনো মহিলাদেরকে ভালোবাসা দেওয়ার কোনো জায়গা নেই, কারণ তার তো গহ্বর নাই, খালি জায়গা, ভালোবাসার কোনো খালি জায়গা নেই। তো ও হচ্ছে ভালোবাসা দিয়ে পূর্ণ করে রাখছে। আর এদিকে যদিও আমার একদম পুরোপুরি খালি আছে। আচ্ছা, কারণ হচ্ছে গহ্বর প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ থাকে। আশা করি বুঝতে পারছো, পূর্ণ থাকে প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ। যেমন 1 থেকে 3, বা এটা কি বললেন? তুমি যে 9টা পর্বের কথা শিখেছ এটার মধ্যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিন্থ এভাবে শিখছো না? ওই যে প্রথম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিন্থ এই 3টার মধ্যে কোনো থাকবে না। এর জন্য আমি 1 থেকে 3 দিছি, এভাবে পড়লে সোজা হবে। তাহলে 1 থেকে 3 হচ্ছে অ্যাসিলুমেট। তাহলে অ্যাসিলুমেট মানে হচ্ছে তার ভালোবাসা দেওয়ার কোনো জায়গা নাই, মানে তার গহ্বর নাই। কি কেন নাই? কারণ সে ভালোবাসা বেশি পেয়ে গেছে, ভালোবাসায় পূর্ণ। এটার ক্ষেত্রে হচ্ছে যাদের সিলুম নাই তারা অ্যাসিলুমেট। এবং কেন তারা সিলুম নাই? কারণ হচ্ছে তাদের যেই গহ্বরটা থাকার কথা ছিল সেই গহ্বরটা একদম পূর্ণ থাকে। কি দিয়ে পূর্ণ থাকে? প্যারেনকাইমা কোষ দিয়ে। এখন তুমি আমাকে বলে দাও, একটা কোশ্চেন যেটা আসে তোমার মেডিকেলে বা কোনো একটা ভার্সিটিতে, নিচের কোন প্রাণীর ক্ষেত্রে মেসোডার্ম প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ থাকে? অ্যাসিলুমেট, সিলুমেট, সিরুসিলুমেট, তারপরে আরেকটা আসমান থেকে এনে দিল। তাইলে কিন্তু তোমার কিন্তু এই আনসারটা তুমি দিতে হবে, কারণ আমি অনেক ভালোভাবে বুঝাইছি যে অ্যাসিলুমেটের ক্ষেত্রে যে গহ্বরটা থাকার কথা সেটা কিন্তু থাকে না। কেন থাকে না? প্যারেনকাইমা কোষ দিয়ে সেটা পূর্ণ থাকে। তাহলে আশা করি এটা বুঝে গেছো। তাহলে এই কোশ্চেনটা আসলে কিন্তু না পারার কোনো কারণে, না পারলে আর কি বলবো, তোমার ব্যর্থতা। ওকে, তাহলে হয়ে গেছে উদাহরণসহ আমরা পড়ে গেছি। এখন আমরা চলে যাব সিরুসিলুমেট, কারণ একটার ক্ষেত্রে একদম নাই, আরেকটার ক্ষেত্রে আছে। আছে বলতে মনে করো যে কিছু লেভেলে আসে না, যে মনে করো যে একটা প্রেম করতেছে তারপরও তার কিছু কিছু খালি জায়গা আছে, মানে আরেকজনকে দেওয়ার মতো মানে জায়গা আছে, এরকম কিছু একটা। আর যারা আমাদের মতো একদম মনে করো যে কোনো নাই, তারা মনে করো একদম পরিপূর্ণ খালি। কিছু কিছু আছে হালকা হালকা খালি আছে। তাহলে ওই হালকা পরিমাণ যাদের খালি তারা হচ্ছে সিডুসিলোমেট। মানে সিডুসিলোমেট মানে হচ্ছে কিছু কিছু খালি। তাহলে এখন দেখো সংজ্ঞার মধ্যে চলে আসবে। আমরা যদি এখন 2 নম্বর স্টেপে কিন্তু চলে গেছি, উদাহরণস্বরূপ লিখবা হচ্ছে সিডুসিলুমেট।
ওই যে তাসবি, ভালোবাসা দিলে ভালোবাসা পাবা, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। যদি ভালোবাসা না দাও তাহলে ভালোবাসা পাবে না। কারণ হচ্ছে যে আমরা কিন্তু প্রথম অবস্থায় আমাদের কোর্স লঞ্চ করছি, তোমরা যদি যারা এখন আমাদের ফার্স্ট থেকে আমাদের গ্রুপের সাথে অ্যাড আছো, তারা যদি আমাদেরকে সাপোর্ট না দাও তাহলে কিন্তু আসলে আলটিমেটলি এটা সবার কাছে পৌঁছাবে না। তো আমরা একটা ফ্রিতে তোমাদের জন্য একটা কোর্স চালু করছি, তোমরা পাবা। তোমাদের মনে করো না, তোমরা যদি আমাদেরকে সাপোর্ট নাও দাও, যদি ইনভাইট নাও করো, মেনশন নাও করো, আমরা কিন্তু কোর্সটা কমপ্লিট করব। কিন্তু আমরা মনে করবো যে ওই যে 24 বেসে যে স্টুডেন্টগুলো ছিল তারা তারা কোনো সাপোর্ট দেয় নাই, তাদের প্রতি একটা মানে ইয়াতে হয়তো 25 দিবে সাপোর্ট। তো তোমরা আমাদেরকে সাপোর্ট দাও, তাহলে আমরা গ্রুপটা একটু উন্নত হবে, আর পাশাপাশি তোমরা উপকৃত হয়ে গেলে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে সিডু সিলোমেটের মধ্যে হচ্ছে আমরা বলবো যে তাদের ক্ষেত্রে এই বলবো যে সিডু সিলোমেটের ক্ষেত্রে যেসব প্রাণীর সিলোম কিছু কিছু ক্ষেত্রে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাদের হচ্ছে সিরোসিলোমেট বলা হয়। মানে অপকৃত সিলোম আর কি, যেটাকে বলা হয়। মানে সিলোম পুরোপুরি বলা যায় না, অপকৃত সিলোমেট প্রাণী বলে। যেমন উদাহরণ আমি দিব এখন, উদাহরণ দেওয়ার আগে এটা একটু ভালোভাবে তুলে নাও। হচ্ছে আচ্ছা, মানে হচ্ছে যে সিরোসিলোমেটের ক্ষেত্রে জেনারেলি তাদের কোনো সিলুম থাকে না। তুমি যদি আরও ব্যাখ্যা করে লিখতে চাও তুমি লিখতে পারো, কিন্তু মূল কথাটা আমি লিখে দিছি, জেনারেলি তাদের কোনো সিলুম থাকে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের এই যে অন্তস্থ যে ফাঁকা স্থানটা আছে, এখন সিলুম মানে ওই ফাঁকা স্থানটা কিন্তু বোঝাচ্ছে। তুমি যদি এটাকে দিতে চাও এবং লিখতে চাও যে যেসব প্রাণীর অন্তস্থ ফাঁকা স্থানটি কিছু কিছু ক্ষেত্রে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তাদেরকে বলেছি। মানে কিছু কিছু, এই জায়গার মধ্যে কিছু কিছু কথা আসবে, মানে কুচকুচ, মানে এরকম আর কি। হিন্দি যদিও পারে না, এরকম কিছু কিছু ক্ষেত্রে থাকবে হতে তাদের পেরিটোনিয়াম পর্দাটা, কিছু কিছু ক্ষেত্রে। মানে তাদের যে দেহটা, মানে যে ত্রিস্তরী দেহটাকে যদি আমাকে এভাবে ক্রস সেকশন করো, ভিতরে যে দেখবা এই ত্রিস্তরী দেহটার ক্ষেত্রে কিছু কিছু মানে যে আবরণ থাকবে, আর কিছু কিছু জায়গার মধ্যে তাদের ওই পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে না, যার কারণে এটাকে সিরোসিলোমেট বলা হয়। এবং উদাহরণটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর মানে কি? 4 নম্বর হচ্ছে পরিফেরা, নিডারিয়া, প্লাটি হেলমিনথাস, তারপরে কি নেমাটোডা। তাহলে নেমাটোডা হচ্ছে এটার উদাহরণ। তাহলে আমি লিখবো 4। তাহলে নেমাটোডা। এখন কিন্তু এটা তুমি রিটেনে শিখে গেলা, তারপর কিন্তু এটাকে এমসিকিউ শিখে গেলা। তারপর আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মানে সিলোমেট প্রাণী। তো এটা খুবই ইজিলি তুমি দিতে পারবা এটা সংজ্ঞাটা, কারণ সংজ্ঞা একটু কঠিন ছিল, হচ্ছে ওই অ্যাসিলোমেটটাই একটু মানে বাড়তি কথা লিখতে হয়েছে। তারপর সিডুসিলো, মানে আমরা যদি লিখি এখন হচ্ছে সিলোমেট প্রাণী, এটা ডিরেক্ট লিখে দেবা যে যেসব প্রাণীদের অন্তস্থ পরিস্ফুট, ওই কথাগুলো একটু লিখলে তুমি যেহেতু সংজ্ঞা পারো, তুমি এখানে যত গুছিয়ে লিখবা ততই নাম্বার পাবা। আমি এখন একটু তাড়াহুড়া করতেছি, তুমি সংজ্ঞা অনুযায়ী লিখবা। যেসব প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, সুন্দর করে লিখলে তো ভালো, পরিস্ফুটন, যদি আমি বৃষ্টি করে লিখতেছি তোমরা একটু গুছিয়ে লিখবা। হচ্ছে যেসব প্রাণীদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় ওই যে একটা অন্তস্থ ফাঁকা স্থান থাকবে, অন্তস্থ ফাঁকা স্থান পরিপূর্ণভাবে, ওই ক্ষেত্রে কিন্তু কি কুচকুচ ছিল, এই জায়গায় কিন্তু কুচকুচ নাই, এই জায়গার মধ্যে ডিরেক্ট পরিপূর্ণভাবে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকবে, অথবা সম্পূর্ণভাবে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাদের সিলোমেট প্রাণী বলে। যেমন উদাহরণ যদি বলি, উদাহরণ হচ্ছে ওই যে 4-এর পরে 5 থেকে একদম 9 পর্যন্ত, এটা হচ্ছে। যদিও আমাদের ক্যামেরার মানে আমাদের এত হাই কোয়ালিটি স্ট্রাকচারাল আমাদের যেই এই ভিডিও করার যে ইয়াগুলো নাই, কারণ আমরা তো এখনও শুরু। তোমরা সাপোর্ট দিলেই তো আমরা বড় হব, এবং আমরা আরও স্মার্ট বোর্ড আনবো, আমাদের আরও স্ট্রাকচারের যেটা আরও হাই কোয়ালিটি হবে, তখন আমরা ভালো আরও সার্ভিস দিতে পারবো। তো
যদি একটু লেখাটেখা বুঝতে সমস্যা হয় আশা করি একটু কষ্ট করে বুঝে নিবা। তো কীভাবে আনসারটা করতে হবে সেটার ধারণা তো পাইছো, ভিতরে যা আছে এগুলো তো বইয়ে আছে, ঠিক না? তুমি যদি বুঝে যাও এবং গুছানোটা বুঝে যাও তাহলে তুমি বইটাকে গুছাইতে পারবা। কিন্তু আমার সবগুলো একদম হুবহু কপি পেস্ট করে তুলতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। তুমি আমার গুছানোটা বুঝতে হবে যে আমি তোমাকে আনসারটার সিকোয়েন্সটা কীভাবে দিছি, তুমি এভাবে সিকোয়েন্স করে আনসার করবা, কিন্তু তোমার মানে বইটাই তোমার জন্য মেইন, বইটাকে তুমি গুছাবা। কিন্তু আমার এগুলোকে নোট করবা যতটুকু সম্ভব হয়। আর এখন যেহেতু তোমরা একদম ইন্টারমিডিয়েট শেষ পর্যায়ে, এখন নোট করাটা ততটা বেশি, নোট করলে নোটটা পড়া হবে না বা থাকবে না, একটু হালকা হালকা একটু ইঙ্গিত রেখে রাখবা। তাহলে আমরা কিন্তু অলরেডি সেকেন্ড স্টেপের মাধ্যমে আমরা একটা যে শ্রেণীবিন্যাসের যে 3টা পার্ট আমি বলছি, একটা হচ্ছে বৃত্তি, নন কটাটা, কটাটা, এর মধ্যে বৃত্তিটা অলরেডি শেষ। এর বৃত্তির মধ্যে প্রথম লেকচারের ভিতরে আমি প্রতিসাম্যতা পর্যন্ত পড়াইছি, আজকে আবার আমি সেটাকে মানে সামারিও দিছি। আর দ্বিতীয় স্টেপের মধ্যে মানে দ্বিতীয় ক্লাসের ভিতরে আমরা কিন্তু শেষ করছি হচ্ছে তোমার এই যে সিলুমটা, এখন সিলুমের মাধ্যমে আমার বৃত্তি শেষ হয়ে গেছে। এখন আমরা লাস্ট একটা সামারি দিয়ে চলে যাচ্ছি। এটার আগে আরেকটা কথা বলি, ওই যে যদি আমাকে ভালোবাসা দাও কিন্তু রিটার্ন পাবা। তো এটার ক্ষেত্রে আমি বারবার এই কথাটা বলতেছি, অবশ্যই হয়তো অনেকের লাগতে পারে, কিন্তু বারবার বলতেছি কারণ যদি আমি ক্লাস দেওয়ার পরে দেখি 3জন 4জন দেখতেছে, কমেন্ট 1টা 2টা আসতেছে, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে এত ফিল দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি বা চেষ্টাটা করছি, এটা কিন্তু আসবে না। তা আমি এরকমও তো পারতে পারি যে ইউটিউবে ক্লাস মানে দিনের পর দিতে থাকি আর জমতে থাকবো, হয়তো আজকে না দেখবো আস্তে আস্তে আসবে, এটাও কিন্তু একটা ক্লাস দেওয়া। আর একটা হচ্ছে নিয়মিত আকারে দেওয়া। তো তোমাদের জন্য কিন্তু আমার এটা নিয়মিত দিতে হচ্ছে, কারণ তোমরা দেখবা, তোমাদেরকে এটা আমাদের একটা দায়িত্ব। কিন্তু যদি দেখে গেছে আমাদের ওইরকম ইউটিউবে দিয়ে দিতাম তাহলে কিন্তু হয়তো তোমরা আরও উপকৃত হইতা না। তো এই কারণে তোমাদেরকে প্যারা নিয়ে আমরা দিব, সেটা বিনিময়ে অবশ্যই তোমরা আমাদেরকে দিবা, সেটা আশা করি। যে ফ্রেন্ডদেরকে অবশ্যই আনবে, একজন যদি 10জনকে আনো, যারা 10জন ক্লাসটা দেখতেছো, 10জন করে আনলে 100জন হয়ে যাচ্ছে। আর 100জন হলে পুরোপুরি একটা কোর্স খুব ভালোভাবে গরমভাবে চলে, ঠান্ডা হয় না, গরম। কারণ তুমি ঘুমিয়েছো, তোমার আরেক ফ্রেন্ড জাগ্রত আছে। আমি পোস্ট করার সাথে সাথে দেখবে যে 100জনের মধ্যে 5জন হলে কমেন্ট করবে। আর যদি থাকে কোর্সের মধ্যে 5জন ঘুমাই রয়েছে, কোনো কমেন্ট নেই, আধা ঘন্টা পরে পরে কিন্তু শেষ। তাহলে কিন্তু কোর্স মানে মাঝখানে গিয়ে সাইকেল 1-এ গিয়ে শেষ, আর হয়তো কন্টিনিউ হবে না। তো সামারি একটু দিয়ে দিই যে হচ্ছে আমাদের সিলুম। এখন যদি সিলুম কী জিনিস সেটা প্রথম অবস্থায় বলবে, যে পুরো প্রশ্নটা কমপ্লিট করার ক্ষেত্রে দেখতে কত মিনিট হয়েছে, কত? আচ্ছা, তাহলে বেশি হয় না, আশা করি দেখতে পারো। তাহলে লাস্ট হচ্ছে যদি এরকম কোশ্চেন আসে যে সিলুম সম্পর্কে ব্যাখ্যা করো, তখন তুমি প্রথম কথা লিখবা সিলুম কী জিনিস। এই যে সিলুম কথা লেখার ক্ষেত্রে ওই যে ধাপগুলা, প্রথম নম্বর কথা হচ্ছে সিলুম মানে জিনিসটা কি, এটাকে মনে রাখবা। এটা হচ্ছে একটা গহব্বর। গহব্বরটার কতগুলো শর্ত আছে, এগুলো হইলে এটা সিলুম হবে। গহব্বর তো কত কিছু আছে, কত গহব্বর হইতে আছে, তো এটা সিলুম কেন হবে? এটা অবশ্যই ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে হবে। কখন হবে? ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। কোথায় থেকে হবে? প্রথম কোশ্চেনটা হচ্ছে কাদের, ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। কখন? ভ্রূণীয় পরিস্ফুটনের সময়। কোথায়? মেসোডার্মার কোষে। কি জিনিস? যে গহ্বর। কি দিয়ে আবৃত থাকে? মেসোডার্মাল কোষ দিয়ে গঠিত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, তাকেই সিলুম বলা হয়। তাই কিন্তু এখানে কিন্তু তুমি অনেকগুলা কোশ্চেন কিন্তু পড়ে গেছো যে সিলুম কাদের ক্ষেত্রে, ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে। সিলুমের ক্ষেত্রে কোন পর্দা দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম পর্দা থাকে। পেরিকার্ডিয়াম, নট পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়ামগুলো পেস্ট লাগবে প্রচুর পরিমাণে। প্রথম ক্লাসের মধ্যে বলছিলাম ভাবার নামই তোমাকে কোশ্চেন কে কিন্তু আটকে ফেলবে। তো এটা তো বাবার নামও না, আটকানো কিন্তু খুবই সোজা। তোমাকে যেন আটকাইতে না পারে সেজন্য সতর্ক থাকবা। তাহলে এটা গেল সংজ্ঞা শেষের পরে তখন তুমি যাবা হচ্ছে ডিভাইডেশন। তখন লিখবা অ্যাসিলুমেট মানে হচ্ছে তাদের কোনো সিলুম থাকবে না, মানে গহ্বর থাকবে না। কেন থাকবে না? গহ্বরটা পূর্ণ থাকবে। কী দিয়ে পূর্ণ থাকবে? প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ থাকবে। এটা হচ্ছে অ্যাসিলুমেট। উদাহরণ কি? 1 থেকে 3, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এরপর হচ্ছে সিডুমেসিলুমেট হচ্ছে কুচকুচ হতে হয়, এরকম মানে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত, মানে মূলত সিলুমহীন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের যেই অন্তস্থ ফাঁকা স্থানটা আছে সেটা সিলুম দিয়ে আবৃত থাকবে, সেটা হচ্ছে সিডুসিলুমেট। উদাহরণ কি? নেমাটোডা। ওকে, হয়েছে না। আচ্ছা, এরপরে হচ্ছে যাই আমরা হচ্ছে ইউসিলুমেট, ইউসিলুমেট বা সিলুমেট। আচ্ছা, তাহলে ইউসিলুমেট যাদের ক্ষেত্রে সিলুম থাকে তারা হচ্ছে সিলুমেট, এবং যে সিলুমটা থাকবে মানে অন্তস্থ গহ্বরটা থাকবে সেটা পরিপূর্ণভাবে পেরিটোনিয়াম কোষ দ্বারা আবৃত থাকবে, সেটা হচ্ছে মানে ইউসিলুমেট প্রাণী। এরকম থাকবে ওইটা এইভাবে আবৃত থাকবে, এইভাবে দিয়ে আবার এইভাবে আবৃত থাকবে, মানে পুরোপুরি পরিপূর্ণভাবে আবৃত থাকবে, সেটা হচ্ছে ইউসিলুমেট। উদাহরণ কারা? ওই যে 5 থেকে মানে 4 তো গেল নেমাটোডা পর্যন্ত, 5 থেকে 9 পর্যন্ত। আজকে এতটুকু ক্লাস থাকবে। লাস্টবারের মতো এটাই বলবো যে সাইকেল 1-এর 2টা ক্লাস শেষ হয়েছে। সাইকেল 1-এর 2টা ক্লাসের মধ্যে আমরা শ্রেণীবিন্যাসের একটা পার্ট শেষ করছি, বৃত্তি। এরপরে সামনে কিন্তু আরও অনেক ক্লাস রয়ে গেছে। তো আশা করি আমরা পর্যায়ক্রমভাবে দিব, তোমরা পর্যায়ক্রমভাবে ক্লাস দেখবে এবং কেমন হয়েছে কমেন্টে জানাবা। আর মেসেঞ্জার গ্রুপে সবাই অ্যাড হয়ে যাও, বন্ধুদেরকে অ্যাড করে দাও।
সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভালোভাবে প্রিপারেশন নাও। কোনোভাবেই কিন্তু এখন যে 6 মাস আছে, বলতে গেলে এই 3 মাস এডমিশনের পর, এগুলো খুব গুরুত্বপূর্ণ টাইম, এগুলো অবহেলা করবা না। আর যথেষ্ট পরিমাণে এখন কিন্তু মানে মানে আল্লাহরে ডাকতে হবে। বিষয়টা হচ্ছে যে এখন সৃষ্টিকর্তায় না ডাকলে কিন্তু হবে না, এখন কিন্তু সৃষ্টিকর্তায় ডাকতে হবে। কারণ বিপদে পড়লে দেখবা যে হিন্দু মুসলমান সবাই আল্লাহরে ডাকে। তো এখন তোমরা কিন্তু বিপদে আছো, এখন তুমি কি জিনিস তুমি মানে কোনোভাবে এখন আপাতত পাপে যাওয়া যাবে না, এবং সবচেয়ে বেশি আল্লাহকে এখন ডাকাডাকি করতে হবে। কারণ এখন কিন্তু ইন্টারমিডিয়েট খুঁজুত খাইছো মানে এডমিশনে খুঁজুত খাবা। তো ইন্টারমিডিয়েটে খুঁজুত খাওয়া যাবে না, এটার জন্য সতর্ক থাকতে হবে। এই 3 মাস তুমি অবহেলা করবো মানে ইন্টারমিডিয়েটে একটা ধাক্কা খাবা, আর ইন্টারমিডিয়েট ধাক্কা খাইছো মানে এডমিশনে তোমার ডিপ্রেশনে থাকবে, সবার কাছ থেকে তোমার 4-5 নম্বর কম। যার কারণে এই কারণে এই 3টা মাস কোনোভাবে আবার মনে করবেন যে আমি তো সারা বছর পড়ি না, 3 মাসে কি সম্ভব না? 3 মাসে অনেক কিছু সম্ভব। বোর্ড পরীক্ষা এত আহামরি কিছু না। বোর্ড পরীক্ষা একটু স্মার্টলি হলে 3 মাস অনেক কিছু পসিবল। আমাদের সাথে থাকো, তাহলে 3 মাস কিন্তু অনেক কিছু বুঝতে পারবা। ওকে, সবাই ভালো থাকবা, আর যে কোনো প্রশ্ন থেকে কমেন্ট বক্সে জানাবা, মেসেঞ্জার গ্রুপে জানাবা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।